নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক নদীতে গাড়ি তলিয়ে স্ত্রী ও সন্তানের মৃত্যু, স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বরাকের উন্নয়নে আলাদা বিভাগ, পৃথকীকরণের দাবিকে মান্যতা বলল বিডিএফ। উধারবন্দ কাছাকান্তি মন্দিরে দুদিন ব্যাপী উৎসবের সূচনা, ঢল নেমেছে ভক্তদের। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। বরখোলার রায়পুরে বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে হেলি বেগম বরভুইয়া ও তার 13 মাস বয়সী শিশুকন্যা জন্নত বেগমের মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করল রইসুদ্দিন বরভুইয়াকে। শুক্রবার হেলি বেগমের স্বামী রইসুদ্দিনকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার রাতে ঘটনার পর নদীতে গড়িয়ে পড়া অল্টোকারের চালকের আসনে থাকা রইসুদ্দিনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার মেডিকেল থেকে তাকে রিলিজ করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। এসবের মাঝে হেলি বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার। এর ভিত্তিতে এক মামলা নথিভুক্ত করে পুলিশ গ্রেফতার করে রইসুদ্দিনকে। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, ঘটনাটি অতি দুঃখজনক। পুলিশ তদন্ত করার সময় জানতে পারে তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ চলছিল অনেকদিন ধরে। তার জেরে পরিকল্পিতভাবে মা ও ছোট্ট একটি শিশু সন্তানকে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশ সুপারের। মৃত গৃহবধূর পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান। ওই দিন রাত্রে আমরা বাড়িতে আইসে, আওয়ার বাদে ডাক্তার দেখাই আমরা বাড়িতে আইসে, আওয়ার বাদে এখানে চাটা খাইয়া 8:30টায় বারোইয়া গেছি। বারোইয়া তো বাড়ি যেত। আমরা রাত্রে 11টার সময় খবর পাইলাম যে ওই রকম কয়টার সময় খবর পাইলাম, 11টা 11:30 ওই রকম খবর পাইছি যে তারা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সন্দেহ ওটা যে তারা গেলে তো ওদিকে যাইতো, এখন এদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার তো এখান তো কথা না, এদিকে যাওয়ারও কথা না। এর লাগে আমরা ও সন্দেহ করি আমরা এটা যে এটা নিশ্চয় মার্ডার হইব। কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দূৰ তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লে পাইছোঁ, যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয়, এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু নিজৰ তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে। আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত আমি বা অনুসন্ধানত আমি পতিয়ন কৰিছোঁ। আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইচুদ্দিন বৰভূঞা নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু গোটেই বিষয়টো আমি অনুসন্ধান আৰু অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান কৰি আছোঁ। আৰু যিগৰাকী মহিলাৰ মৃত্যু হ'ল তেওঁৰ পৰিয়ালবৰ্গই আমাক জনাইছে, আৰু পৰিয়ালবৰ্গই আমাক যিহেতুকে তেওঁলোকে এটা এজাহাৰ দাখিল কৰিছে আৰু তাৰ ভিত্তিতে আমি বিষয়টো পুনৰ অনুসন্ধান কৰোঁ। আৰু অনুসন্ধানৰ কালতে এই ঘটনাটোত এটা দুৰ্ঘটনা নহয়, এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি আমি পতিয়ন কৰিছোঁ আৰু ইনভেষ্টিগেশ্যনত আমাৰ ওলাইছে, যাৰ ফলত আমি সেইজন ব্যক্তিক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি তেওঁক হাজতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বরাকের উন্নয়নের জন্য একটি পৃথক বিভাগ চালু হয়েছে এবং বিভাগীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বরাকেরই এক বিধায়ক। এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি বরাকের প্রকৃত সমস্যার সমাধানে এই বিভাগের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, শুধু বিভাগ তৈরি করলেই হবে না, যদি এই বিভাগ বরাকের কল্যাণ ও উন্নয়ন সদর্থক ভূমিকা পালন করতে সক্ষম হয় তবে আগামীতে অবশ্যই তারা এই উদ্যোগকে অভিনন্দন জানাবেন। তিনি বলেন, বরাকের একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকারত্ব।
এখানে বর্তমানে প্রায় 5 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকার রয়েছেন। সরকারি চাকরিতে এই উপত্যকার যুবক যুবতীদের নিয়োগের পরিসংখ্যান ন্যূনতম। 5 গ্রাম কাগজ কলের মতো শিল্প প্রতিষ্ঠান যা এই উপত্যকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারত তাও বন্ধ। চাকরির স্বার্থে দরকার অবিলম্বে অন্যান্য শিল্প সম্ভাবনার বাস্তবায়ন। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও জরুরি। অটল বিহারী বাজপেয়ী স্বপ্নের মহাসড়কের কাজ আটকে রয়েছে। অস্বাভাবিক যানজটের সমস্যায় শহরে নাগরিকরা জেরবার। অবিলম্বে উড়াল সেতুর কাজ শুরু করা জরুরি। তিনি আরো বলেন, এই উপত্যকার আবেগের সাথে যুক্ত ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিকে কেন রাজ্য সরকার আটকে রেখেছে তা একেবারেই তাদের বোধগম্য নয়। প্রদীপ দত্তরা এদিন বলেন, এই উপত্যকার ক্ষেত্রে যে অবহেলা, বঞ্চনা, বৈষম্যের কথা তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ খুলে সেই বক্তব্যকে প্রকারান্তরে মান্যতা দিল সরকার। তিনি বলেন, এই উদ্যোগের ফলে বরাক পৃথকীকরণের তাদের দাবি আরো এক ধাপ এগিয়ে গেল। এই আসাম সরকার অনেকগুলো চাকরি দিয়েছেন, তাতে বরাক উপত্যকার সংখ্যা অত্যন্ত ন্যূনতম। এই যে বেকারদের চাকরি দিলে একটা সমস্যার সমাধান হবে, সেই জন্য আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি ছিল পেপার মিল, সেটাও বন্ধ হয়ে গেছে। সেখানে বিকল্প শিল্প গড়ে তোলা উচিত। সেই শিল্প গড়ে উঠলে অনেক বেকার যুবকদের চাকরির সংস্থান হবে। তারপরে বরাক উপত্যকার রাস্তাঘাটের সমস্যা ভয়াবহ। তারপরে আজকে মহাসড়কের কাজ আজকে কত বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। অটল বিহারী বাজপেয়ী স্বপ্ন দেখেছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, সদিয়ার থেকে শিলচর, কিন্তু শিলচরের রাস্তাটা আর সমাপ্ত হলো না। একই উপায় আমাদের এখানে ভাষা শহীদ স্টেশনের যে দীর্ঘদিনের দাবি, এটাকে কেন সরকার পূরণ করছে না আমরা বুঝে উঠতে পারছি না। আমরা জানি যে এই সরকার ক্ষমতায় আসার পর এই ডিপার্টমেন্ট এই প্রথম একটা খোলা হয়েছে বরাক উপত্যকার উন্নয়নের কথা ভেবে। এর আগে কোনো সরকার বরাক উপত্যকার জন্য আলাদা চিন্তাধারা করেনি। তবে আমরা যে দীর্ঘদিন ধরে বলে আসছি বরাক উপত্যকাকে পৃথক রাজ্য হিসাবে ঘোষণা করা হোক, আমি মনে করি এই ডিপার্টমেন্ট খুলে সরকার অন্তত এক ধাপ এগিয়ে গেছেন। সরকার এক ধাপ এগিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বরাক উপত্যকা পৃথক হওয়া প্রয়োজন, যে কারণে পৃথক উন্নয়ন বিভাগ খোলা হয়েছে। এটা ব্যতিক্রম সারা ভারতবর্ষে। যে প্রকল্পগুলো রয়ে গেছে বকেয়া, যেগুলোর কাজ শেষ হয়নি, যেমন মহাসড়ক বা এখানে বিকল্প রেললাইনের দাবি উঠছে, কারণ রেললাইন মধ্যে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ধস পড়ছে। তো এইগুলোর কাজ অবিলম্বে শেষ করা উচিত। এবং এই যে বিভাগ এবং সেই বিভাগীয় মন্ত্রী এখান থেকে যিনি রয়েছেন, তার উপর এটা দায়িত্ব যে তিনি যাতে যে বকেয়া প্রকল্পগুলো রয়েছে এবং তার সাথে এই যে রেল লাইনের ব্যাপারটা, সেটাকে গুরুত্ব দিয়ে চিন্তা করা। আমরা বিগত দিনেও দেখেছি বিভিন্ন বিভাগ খোলা হয়েছে। এখানে অধিবেশন হওয়ার কথা ছিল, মিনি সেক্রেটারিয়েট হওয়ার কথা ছিল, কিন্তু কোথায়? আমরা আগামী 1 বছর দেখব, যদি প্রয়োজনে আমরা সমীক্ষা করে দেখব যে আদৌ সদর্থক ভূমিকা নিয়েছিলেন কি না, তারপরে আমরা অভিনন্দন জানাবো। উধারবন্দের শ্রী শ্রী কাজাকান্তি মাতার মন্দিরের 47তম বার্ষিক উৎসবের সূচনা হয় শনিবার। এদিন সকাল 9টায় শ্রী শ্রী কাজাকান্তি মাতার মন্দিরে পূজা অর্চনা শুরু হয়। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মাতার মন্দিরে ছিল সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ। অন্য বছরের তুলনায় এবার দর্শনার্থীদের ঢল অনেকটাই বেশি ছিল। বেলা 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণের জন্য দর্শনার্থীদের বিশাল লাইন ছিল। এবছর বার্ষিক উৎসবে প্লাস্টিক ও পলিথিন বর্জিত উৎসব করার সংকল্প নিয়েছেন আয়োজকরা। শ্রী শ্রী কাজাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত সংবাদ মাধ্যমকে জানান, এবার প্রথমবারের মতো উধারবন্দের বিভিন্ন দেবালয়ে পান, সুপারি, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে আমন্ত্রণ জানানো হয়। এবছর উৎসবে 25,000-এর মতো দর্শনার্থী মহাপ্রসাদ গ্রহণ করেছেন এবং আগামীকাল 22 ডিসেম্বর রবিবার দর্শনার্থীদের ঢল নামবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর জন্য তাদের তরফ থেকে সব ধরনের বন্দোবস্ত রাখা হয়েছে। ভক্তদের নিরাপত্তার জন্য মন্দিরের বাইরে ও ভিতরে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি পুলিশ প্রশাসনের সাথে স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করা হয়েছে। শহীদ কনকলতা বড়ুয়ার জন্ম শতবর্ষ উপলক্ষে রবিবার বিশাল বাইক র্যালির আয়োজন করেছে কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড় জেলা কমিটি। শনিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত বছরের 22 ডিসেম্বর থেকে সমিতি বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে। এদিন বাইক র্যালির মাধ্যমে বছরব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সকাল 7টায় শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে বাইক র্যালি শুরু হয় হাফলং, মাইবং, লামডিং ও লঙ্কা নগাঁও হয়ে পরদিন
ঐতিহাসিক গহপুর থানার সামনে থাকা শহীদ মুকুন্দ কাকুতির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি 24 ডিসেম্বর বাইক আরোহীরা পুনরায় শিলচরের উদ্দেশ্যে রওনা হবেন। আগামী 30 ডিসেম্বর স্থানীয় গান্ধী ভবনে আলোচনা সভা, স্মরণিকা উন্মোচন, গার্ড অফ অনার প্রদর্শন সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানিয়েছেন তারা। শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে একটি বাইক র্যালি কনকলতার জন্মস্থান বরঙ্গবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। সেই বাইক র্যালির সঙ্গে একটি বাস এবং একটি ট্রাকও থাকবে তাদের কোনো সুবিধা অসুবিধা দেখার জন্য। শুরুতে এখান থেকে ডাক্তারের সঙ্গে থাকবেন। শুরুতে এখান থেকে 20টা বাইক চলছে এবং বিভিন্ন জায়গা থেকে হারেঙ্গাজাও, হাফলং তথা নোয়াগা থেকে আরও সহযাত্রীরা যোগদান করবেন এবং এই জন্মশতবর্ষ উপলক্ষে কনকলতার যে নিজের যে বাড়ি ছিল সেই বাড়িতে এখনো ওনার বৈমাত্র ছোটো ভাই কালীচরণ বড়ুয়া জীবিত আছেন। ওনার বয়স প্রায় 85 বৎসর। উনি তখন সেই সময়ে 2 বছরের শিশু ছিলেন। কনকলতার যখন শহীদত্ব বরণ করেন, সেই কালীচরণ বড়ুয়াকে এই সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এবং কনকলতার বরঙ্গবাড়ি স্থিত স্ট্যাচুতে তার যে মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে গহপুর সেই ঐতিহাসিক যে স্থানে কনকলতা এবং মুকুন্দ কাকতি শহীদত্ব বরণ করেছিলেন 1942-এর 20 সেপ্টেম্বর, সেই যুগল মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করে ঐতিহাসিক গহপুর থানা পরিদর্শন করে বাইক আরোহী দল প্রত্যাবর্তন করবে। 24 ডিসেম্বর শিলচরে আবার ফিরে আসবে। তারপরে 30 শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশের বৃহৎ সাফল্য, ধরা পড়ল বৃহৎ পরিমাণ পোস্ত, সেই সঙ্গে পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ একটি মিনি ট্রাক থেকে 73 বস্তা অবৈধ পোস্ত উদ্ধার করেছে। উদ্ধার হওয়া প্রত্যেক বস্তায় প্রায় 53 কেজি পোস্ত ছিল, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান। পুলিশ বাহন সহ বস্তা ভর্তি অবৈধ পোস্ত বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন ঐতিহ্যবাহী 1314 নং শালিপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। 2 দিন ব্যাপী অনুষ্ঠানে 20 ডিসেম্বর শুক্রবার সকাল 10টা থেকে অঙ্কন, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি প্রতিযোগিতা, সন্ধ্যা 5টায় প্রাক্তন ছাত্রদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়। আজ অর্থাৎ 21 ডিসেম্বর শনিবার সকাল 7 ঘটিকায় প্রভাত ফেরি, সকাল 10টায় স্কুলের ইতিহাস রচিত ফলক উন্মোচন, শেষে 10:30টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মুখ্য অনুষ্ঠানের সূচনা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিজয় চন্দ্র নাথ, তৎকালীন সহকারী শিক্ষিকা বিজয়া নাথ ও কল্পনা নাথ, কাছাড়ের প্রাক্তন ডিডিসি বীরেশ চন্দ্র নাথ, প্রাক্তন ছাত্র আইনজীবী পুলক নাথ, ডক্টর বিপ্লব নাথ, ডক্টর রুমি নাথ প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারা এই স্কুলটির ইতিহাস ও স্মৃতি জড়িত নানান দিক তুলে ধরেন। এই সুবর্ণ জয়ন্তী আমরা নূতনে পুরাতনে সবাই মিলিয়ে আনন্দভাবে উদযাপন করতে চলছে। 2 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। আজকে আমাদের অনুষ্ঠানের শেষ দিন। আজকে সকালবেলা শোভাযাত্রা হয়, তারপরে নানা ধরনের অনুষ্ঠান, গুণীজনকে বরণ করা হয়। পুরাতন যারা এই স্কুলের প্রাণ প্রতিষ্ঠা তা যুক্ত বিজয়চন্দ্র নাথকে, ওনাকে আমরা সম্ভাষণ জানানো হয়। তারপরে আর যারা এই স্কুল থেকে অবসর নিয়েছিলেন বা অন্যত্র স্থানান্তর হয়েছিলেন ওনাদেরকে সবাইকে ডাকানো হয়েছিল। ওনাদেরকে সবাই সাথে মিলে আমরা আজকের উৎসবটা খুব আনন্দমুখর ভাবে পরিবেশ ভাবে পরিচালনা করছি। এখন অবধি আমাদের এখানে উৎসবের মতো মেলার মতো চলছে। খাওয়া দাওয়া, হাসি খুশি, নাচ গান, আনন্দ মিলনে চলছে। এই উৎসব উদযাপন করে আমাদের খুবই আনন্দিত লাগছে। এই উৎসবটা আমাদের হৃদয়ের মধ্যে স্বর্ণ করে চিরজীবন থাকবে আশা করছি। এই বলে আমার বক্তব্য শেষ। ডলু সড়কে ড্রেন নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা রাজ ভট্টাচার্য, বাবুল হোসেন লস্কর, বিশু নাগ, নাসিম বরভুইয়া, নজমুল লস্কররা অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ যোজনার অধীনে ঘোড়ালী মসজিদ থেকে উধারবন্দ বাঁশকান্দি হয়ে দুর্গানগর পর্যন্ত 5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় 2 বছর পূর্বে। 2 বছর ধরে নির্মাণ কাজ চললেও আজ অবধি শেষ হয়নি। উধারবন্দ বাজার থেকে ঘোড়ালী মসজিদ পর্যন্ত মাত্র 1 কিলোমিটার অংশের
সড়ক ও ড্রেন নির্মাণ কাজ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে উল্লেখ করে স্থানীয়রা আরো বলেন, 2 বছর ধরে নির্মাণ চললেও কাজ হচ্ছে নিম্নমানের। যদিও স্থানীয়রা এ নিয়ে কোনো প্রতিবাদ করেননি, কিন্তু শনিবার সন্ধ্যায় সড়কের পাশে একটি পাথর বোঝাই লরি সড়কের পাশে নরম মাটিতে আটকে পড়লে ড্রেনের একটি অংশ ভেঙে যায়। এতে দেখা যায় যে ড্রেন নির্মাণের কাজ চলতে তাতে কোনো রড নেই। এতে তীব্র প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, রড ছাড়া ড্রেন নির্মাণের ফলে ভেঙে পড়েছে ড্রেনেরই অংশটি। রড থাকলে ড্রেনেরই অংশটি ক্ষতিগ্রস্ত হতো না। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার পাশাপাশি কাজের গুণগত মান খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তারা। রড নাই, আমরা ফটো তুলিয়া রাখছি। এটা আমরা কালকে ইঞ্জিনিয়ারে ডাকাইমু, ইঞ্জিনিয়ারে ডাকাইয়া এটা আমরা দেখাইমু। তদন্ত হইতো কোন কোন জায়গায় রড নাই, আমরা খুদিয়া দেখাইতে লাগবো। আমরা এলাকাবাসীর অভিযোগ, ঠিক আছে না, দেখাইতে লাগবো, কারণ এটা হলো রেসিডেন্সিয়াল এরিয়া। এটা হলো রেসিডেন্সিয়াল এরিয়া, এটার মধ্যে সব স্ট্যান্ডার্ড ভদ্রলোক মানুষ এই রাস্তায় থাকে। আজকে অত বছর ধরে একটা প্রেগনেন্ট মহিলা টুকটুকে বইয়া যেতে পারে না ডরায়। হ্যাঁ, এটা কি ধরনের কাজ? 2 বছর থেকে মানুষ অসুস্থ হয়, ধুলা বালি ডাস্ট অ্যালার্জি, জল এখন পড়ে, জলের লেগে ধন্যবাদ, পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হয়। কিন্তু এই যে কিছুগুলো কাজ, ওই যে রড নাই, ড্রেনের মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, যেটা তদন্ত আমরা লাগে। আপনারা কইতেছে ট্রেন থেকে গাড়িটা 2-1.5 মিটার দূর হইব, রাস্তাত গাড়ি ঢুকছে, গাড়ির দোষ না, গাড়ি ড্রেন ভাঙছে না। আজকে রড থাকলে এই ড্রেনটা ভাঙার কথা না। দেখা যার যে অবস্থা, দুর্নীতির একটু গন্ধ লাগে আমরা। যাই হোক, কালকে যদি এখানে আমরা রড দেখি তাহলে তো আমরা কোনো ধরনের অভিযোগ নাই, কিন্তু ওটাই আমরা চাইমু যে আমরা রড দেখতাম। আপনারা একটু আইসুন, তাইনের যে সুপারভাইজার, তাই যে দেখাশোনা করে কাজ করে, তাই এখানে রড শড নাই, তাই চুপচাপ গেছেন গিয়ে এখান থেকে। উন্নয়নের আরেক নাম হচ্ছে বিধায়ক নিজাম। আলগাপুর সমষ্টির পাথরালা এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। পাথরালা ধলেশ্বর নদীর উপর সেতু নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হলো। শনিবার কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার রাধু চৌধুরীকে সাথে নিয়ে সেতু নির্মাণের জায়গাটি পরিদর্শন করেন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। তিনি বলেন, এই সেতুটি যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে হয় সেই বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন ও তিনি আশাবাদী জনগণের দীর্ঘদিনের দাবি এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ধলেশ্বর নদীর ওপার এপারে জনগণের যাতায়াতের ব্যবস্থা আরও সুবিধা হবে। আমরা যে জায়গাতে আছি এটা তিমুকা, এটা আমরা সামনে যেটা, এটা হলো কলেজ মাঠ। আর এই মাঠের লাগিয়া বহুত দিনের একটা এই অঞ্চলের মানুষের অপুরন্ত আশা আসলো যে ব্রিজের লাগিয়া। যাই হোক, এই ব্রিজ স্যাংশন হয়েছে, ঠিকাদার লাগিয়া আমার রাজ্য চৌধুরী খুব শীঘ্রই কাম 2-4 দিনের ভিতরে কাজ শুরু হয়ে গেছে। আজকে রাস্তা বানানো শুরু হয়ে গেছে, কাজ শুরু হবো ইনশাল্লাহ। যদি পাবলিকের সাপোর্ট থাকেতে এই বছরও আমরা হিসাবে ফুল শেষ হয়ে যেতে লাগে। দৈর্ঘ্য হইব ফুলর 8.5 মিটার ফাঁস হইব, লেংথটা হইল 50 মিটার। এপার্টর স্কিম আর কি, ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং না। মাসের ভিতরে কমপ্লিট হইব? কমপ্লিট তো 1 সিজনে ইনশাল্লাহ হইতে লাগে, যদি মানুষের সহযোগিতা করুন। 6 লাখ টাকার স্কিম এটা? অ্যাপ্রক্সিমেটলি তো 3.95, 4 কোটি টাকার মতো। 10 বছর পূর্তি উপলক্ষে 6 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিল সোনাইর হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুল। শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির সূচনা করেন স্কুলের সভাপতি রহিমউদ্দিন লস্কর, অধ্যক্ষ মোহন সিংহ, নজরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা। এরপর স্কুল সঙ্গীত ও জাতীয় সঙ্গীত পাঠ করার পর শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে ছাত্রছাত্রীরা প্রভাত ফেরিতে বের হন। এদিন সোনাই শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে শোভাযাত্রাটি আবার স্কুলে গিয়ে শেষ হয়। এছাড়া এদিন স্কুলের তরফে বিভিন্ন এলাকার দুস্থ পড়ুয়াদের মধ্যে কিট ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। 6 দিনব্যাপী বর্ষপূর্তি কর্মসূচি তুলে ধরে হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের এমডি এইচ জাহাঙ্গীর লস্কর জানান, 10 বছর বর্ষপূর্তি উদযাপনে 6 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রত্যেক দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে। স্বচ্ছতা থেকে শুরু করে ক্রীড়া, সাংস্কৃতিক, মিলাদ অনুষ্ঠান ও প্রাক্তনীদের মধ্যে মত বিনিময় সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। 26 ডিসেম্বর সোনাই মাল্টিপারপাস হলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে 6 দিনব্যাপী বর্ষপূর্তি উদযাপনের সমাপনী ঘটবে। এতে উপস্থিত থাকবেন অতিথিরা। সমাপ্তি অনুষ্ঠান সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানান তিনি। আমি অত্যন্ত গর্বিত এবং আপ্লুত যে আজকের দিন আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমরা সংক্ষেপে আমাদের এই যে 10 বছর পূর্তি বা 10 বছরের উদযাপন, যে প্রতিষ্ঠা দিবস উদযাপন, সেই অনুষ্ঠানের আমরা আজকে প্রারম্ভিক মুহূর্তে আমরা আছি।
আজকে থেকে আমরা আরম্ভ হয়েও আমরা পতাকা উত্তোলন করলাম। তারপর আমরা একটি প্রভাত ফেরি নিয়ে আমাদের এতদ অঞ্চলে, আমরা পার্শ্ববর্তী অঞ্চলে একটি প্রভাত ফেরি নিয়ে প্রভাতে আমাদের সবার শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা বেরিয়ে থাকব। তারপর আছে আমাদের একটু সামাজিক কার্যকলাপ, একটু ছোট আমরা প্রয়াস হাতে নিয়েছি, যেখানে আমরা যারা আমাদের এতদ অঞ্চলে যারা আর্থিক দিক দিয়ে দুস্থ তাদেরকে একটু সাহায্য করার একটু প্রয়াস হাতে নিয়েছি। আমরা একটা ব্যাগ নিয়ে একটা কিটের আমরা ব্যবস্থা করেছি, সেটা আমরা প্রদান করব। তারপর আজকে আমাদের স্কুলে এসে স্কুল কক্ষে আমাদের অডিটোরিয়াম হলে আমাদের থাকবে এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন, তারপর থাকবে ডিবেট কম্পিটিশন, ওপেন কুইজ কম্পিটিশন। এরপর আমরা আজকের দিনের অনুষ্ঠান সূচি এখানে সমাপ্ত করব। আমরা এসে পড়ব আগামী করলো আমরা স্বচ্ছতা অভিযান দিয়ে শুরু করব এতদ অঞ্চলে স্বচ্ছতা। শুক্রবার হাইলাকান্দি জেলা এআইডিইউএফ কার্যালয়ে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। 20 ডিসেম্বর কার্যালয়ে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে জোরদারভাবে লড়তে হবে এই ডাকে সাড়া নিয়ে পঞ্চায়েত ভোটের তালিকা নিয়ে খেলিমেলি, হিন্দু মুসলিম বাগানের সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণের অভিযোগের ব্যাখ্যা, একটি গ্রুপকে অন্য গ্রুপে মিলিয়ে দেওয়ার প্রতিবাদে এবং 100 জনের গ্রুপে 50 জন 1000 থেকে 2000 টুকু মানা যাবে না, এজন্য প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছেন। এ মর্মে একটি স্মারকপত্র দাখিল করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবড়ের কাছে। কাটলিচড়ার বিধায়ক সুনামউদ্দিন লস্কর এই প্রতিবাদী কার্যসূচি হাতে নেওয়া হয়েছে এবং সমগ্র জেলা জুড়ে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হবে বলেও স্পষ্ট ভাষায় জানিয়েছেন হাইলাকান্দি জেলা ইউডিএফ সভাপতি, হাইলাকান্দি জেলা ইউডিএফ সম্পাদক সহ প্রাক্তন জেলা পরিষদ তৎপর কর্মীবৃন্দগণ। আজকের আমাদের জেলা কমিটি, যুব কমিটি, আমাদের দলীয় সব পদাধিকারী নিয়ে দলীয় আলোচনা হয়। এর মধ্যে সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতের যেগুলা ত্রুটি হয়েছে গাঁও পঞ্চায়েতে, ওয়ার্ডে বা ভোটার লিস্টে, এগুলা নিয়েও বৃহত্তর আলোচনা হয়। তারপরে আমাদের একটা ফাইনাল হয় যে পুরা সমগ্র জেলা নিয়ে একটা প্রতিবাদী সভা আগামী রবিবারে আয়নারখাল বাজারে হিলালাজি মহাশয়ের জমিনের পারমিশনের দরখাস্ত আমরা জেলাধিপতিকে দিয়েছি। আজকে আমরা সেটার রেজাল্ট পেয়ে যাব, হলে আগামী করলে আমরা পুরা জেলাবাসীকে অবগত করব যে ওই সবাই উপস্থিত হয়ে জেলার যে সমস্যা হয়েছে পঞ্চায়েতের সেগুলা নিয়ে আমরা ডিসি মহাশয়কে একটা মেমোরেন্ডামও দিব, একটা প্রতিবাদী সভা করব, তার মধ্যে একটা র্যালিও দিব। এইগুলা আমাদের এআইডিএফ এর দলীয় সব নেতৃবৃন্দ নিয়ে আজকে আলোচনা হয়েছে। পঞ্চায়েত ডিলিমিটেশন মিছিল আমাদের সভা শেষ হওয়ার পরে আমরা মিছিল নিয়ে মেমোরেন্ডাম নিয়ে জেলাধিপতির উপলক্ষে রওনা দেব, সেই রকম আমাদের আলোচনা হয়েছে। বিজেপি হটাও স্লোগান তুলল মহিলারা। হাইলাকান্দিতে সেলফ হেল্প গ্রুপের মহিলারা তুললেন এই স্লোগান। সম্ভবত আসামের মধ্যেই প্রথম বিজেপি হটাও স্লোগান তুলল সাধারণ মহিলা। লাখপতি বাইদো প্রকল্পের মাধ্যমে মহিলাদের সঙ্গে প্রতারণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেছেন মহিলারা। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের তালিকায় এসএসজির সদস্যদের নাম বাদ পড়ায় মহিলাদের বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল হাইলাকান্দি জেলায় ও লালা শহরে। আসাম সরকারের তরফ থেকে গ্রুপের প্রতি সদস্যদের 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল। যাদের নাম থাকবে লিস্টে তারাই পাওয়ার কথা, কিন্তু কিছু মহিলার নাম উঠলেও শত শত মহিলা সদস্যদের বাদ পড়ে। শুক্রবার হাইলাকান্দি জেলার লালা ব্লকের কোয়াবাগান এলাকার শত শত মহিলা একত্রিত হয়ে ব্লক কার্যালয়ে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসারের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চান। অফিসার জানান লিস্টে কেন নাম উঠল না তা তিনি বলতে পারছেন না। তারপর মহিলারা ছুটে যান হাইলাকান্দি জেলার এএসআরএল কার্যালয়ে এবং ডিপিএম সৌমিত্রদের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেন। কিন্তু ডিপিএম সৌমিত্রদের বলেন লিস্টে নাম না ওঠার জন্য বিভাগের কোনো গাফিলতি নেই, সরকার যেভাবে করতে বলেছেন সেভাবেই তারা কাজ করে চলছেন। তাই মহিলারা ডিপিএম সৌমিত্রদের থেকে কোনো সদুত্তর না পেয়ে রাগে এবং ক্ষোভে ফেটে পড়েন। আমরা জানলাম তখন আমরা বললাম ভুলটা কেউ থেকে আইলো, আমরা তুই জানি লাই। এরপরে সিএলএফ অফিস গেলাম, সিএলএফ অফিস যাওয়ার পরে আমরা সিএলএফ অফিসে গেলাম, আমরা কোনো দোষ নাই, আমরা সব দিছি ব্লকে গেলাম। তো ব্লকে কইলে ঠিক আছে তোমরা লিস্ট বানাই দাও, লিস্টগুলো আমরা ডিস্ট্রিক্টে পাঠাইমু, ডিস্ট্রিক্টে সব জবাব দিব। অপেক্ষা করতে 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 যখন পারলাম না, বাদ বাকি যেগুলো আসলো নাম সব ভেরিফিকেশন হয়েছে, হওয়ার পরে এখন আইলাম অন্যত সাতটারা করে আমরা টোটাল বন্ধ। আমরা যত সময় ভেরিফিকেশন শেষ হইতো না, এর পরে আমরা কিছু করি যেদিন টোটাল খুলবো এদিনে আপনারা ডাকিয়া
আমরা দেখাইতাম। আর NRLM SRLM যারা আছে স্টাফ তারা তো দোষ নাই, কেন সরকারের তারা কর্মচারী, সরকারে তারা অর্ডার দিছে, গতিকে আমরা দিছে। হ্যাঁ, এখন তো সরকারে আমরা লগে চিটিংবাজি করে দিল। যদি দিত নাই সরকারে SHG গুলো 10,000 টাকা, তো সরকারে কেনে কইলো আমরা দিব 10,000 প্রত্যেক মহিলারা তোমরা থাকো, ফর্ম ফিল আপ করো। হ্যাঁ, ইলেকশন হইলে যা মহিলারা ডাকো, আমরা ভোট দিবাই আমারে, আমরা 10,000 করে দিব, প্রত্যেক মহিলারা লাখপতি বানাইয়া দিব। আজকে নামগুলো আইলো না, কি কারণে আইলো না? যখন আমরা দাবি চাইলাম কেউ আমরা মানে সন্তুষ্ট করতে পারলো না। খালি NRLM SRLM যে ফাউন্ডগুলো আছে এগুলো তো আমরা ফাউন্ড, আমরা পাই আর এটা কোনোদিন তারা আমরা দোষাইতাম না, কিন্তু 10,000 টাকার লাগে যখন আমরা পাইলাম না, আপনার মনে দুঃখ আছে। এখন তো দেখি সরকারেরও দোষ নাই, সরকারের দোষ, সরকার যদি আমরা দেয়। ধলাই বিধানসভা ভিত্তিক খেল মহারণের সমাপ্তি হলো শনিবার। এদিন ছেলে ও মেয়েদের ফুটবল খেলার ফাইনাল ম্যাচের মাধ্যমে খেল মহারণ সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের বিধায়ক নিহার রঞ্জন দাস। অনুষ্ঠানে নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খেল মহারণ শুরু করেছেন, যার মূল উদ্দেশ্য অসমের বিভিন্ন প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারেন। গত বছর রাজ্যে সফলভাবে খেল মহারণ সম্পন্ন হওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ে রাজ্যে শুরু হয়েছে খেল মহারণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া আধিকারিক S তেরাঙ্গ, মধ্য ধলাই প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস, থলাইয়ের প্রাক্তন সভাপতি ভূষণ পাল প্রমুখ। আমরা পিছিয়ে থাকলাম এজন্য স্বাধীনতার পর থেকে কোন সরকার খেলাধুলার প্রতি নজর দেয়নি, খেলাধুলার প্রতি সরকার নজর দেয়নি বলে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আমরা অলিম্পিকে স্বর্ণপদক পাই না, একটা স্বর্ণপদক পাই না। আর এজন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এইসব ইভেন্টের ব্যবস্থা করছে, খেলো ইন্ডিয়ার ব্যবস্থা করছে, খেল মহারণের ব্যবস্থা করছে। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা খেলোয়াড় তৈরি করব। আর একই সঙ্গে আমি আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, যারা এখনো ছাত্র, তাদেরকে আমি বলবো খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে। পড়াশোনা হচ্ছে প্রথম দেখতে হবে পড়াশোনা আমি কি করছি, পড়াশোনা ঠিক মতো চালিয়ে যেতে হবে। আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করবে, শরীর ভালো রাখবে। আর যদি ভালো করা যায় রাজ্যের মান সম্মান বাড়বে, জেলার মান সম্মান বাড়বে, আর দেশের মান সম্মান বাড়বে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। বরাক নদীতে গাড়ি তলিয়ে স্ত্রী ও সন্তানের মৃত্যু, স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বরাকের উন্নয়নে আলাদা বিভাগ, পৃথকীকরণের দাবিকে মান্যতা বলল BDF। উধারবন্দ কাছাকান্তি মন্দিরে দুদিন ব্যাপী উৎসবের সূচনা, ঢল নেমেছে ভক্তদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।